কানাডাতে থাকতে আমি যখন এমএলএম ব্যবসায় সক্রিয় ছিলাম, প্রায় আমি ভার্জিনিয়া যাইতাম ড্রাইভ করে নিজে। 1700 কিলোমিটার ড্রাইভ করতাম একা, কোনো ড্রাইভার নাই। নিয়ার অ্যাবাউট 1700 থেকে 1800 কিলোমিটার। মাঝখানে 2বার ব্রেক নিতাম তেল খাওয়া দাওয়া এগুলোর জন্য, আর মাঝে মধ্যে শর্ট ব্রেক নিতাম তেল রিফিল করার জন্য। আর অনেকগুলা ক্যাসেট রাখতাম সাথে, এগুলা শুনতাম। এই ক্যাসেটগুলো গানের ক্যাসেট না, ব্যবসার ক্যাসেট। তো কখনো আমার সাথে এক এক সময় এক একজন যাইতো। একবার আমার সাথে হোসেন সাহেব গিয়েছিল এবং তখন আমরা একসাথে গিয়ে, এছাড়া আমি একবার মানে অন্যান্য লোক নিয়েও আলাদা অনেকবার গিয়েছিলাম, উনি একবারই গিয়েছিলেন আমার সাথে। তখন আমার একটা স্বপ্ন জাগলো যে এই সিস্টেমটা বাংলাদেশে কোনো এক সময় চালু করা যাবে কিনা। এবং সেই অবস্থানটা কী ছিল বলি, একটা বিশাল ইনডোর স্টেডিয়াম। আজকে যেমন একটা ইনডোর স্টেডিয়ামের মতো এটা, কিন্তু ওইটার ইনডোর স্টেডিয়ামের আপনার ক্যাপাসিটি ছিল 30,000 লোক বসতে পারে। ওই একটা লাইন থেকে আমার এখানে আসার ইচ্ছা হলো। সেখানে পৃথিবীর বিখ্যাত বিলিয়নিয়ার বিল ব্রিট, নট বিল গেট, বিল গেট হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, আরও একজন আছে বিল ব্রিট, উনি এমএলএম করতে করতে বিলিয়নিয়ার হয়ে গেছিলেন। তো ওনার লেকচারের থেকে শুনতেছি উনি বলতেছে, তুমি যদি নিজে মিলিয়নিয়ার হতে চাও, আগে মিলিয়ন লোককে তুমি মিলিয়নিয়ার করার স্বপ্ন দেখে কাজ করো। কি অদ্ভুত কথা! আমি নিজে মিলিয়নিয়ার হইতে হলে আগে মিলিয়ন লোককে হেল্প করতে হবে, কি মিলিয়নিয়ার হওয়ার জন্য। তাই আমি বললাম, পরে যখন ওনার সাথে এই সেশন শেষ হওয়ার পরে প্রাইভেট দেখা হইলো, আমি বলছি গোপন সূত্রটা কি বলেন তো? বলো, গোপন সূত্রটা তুমি যদি 1 মিলিয়ন লোকের মিলিয়নিয়ার বানাইতে পারো, তো সবাই যদি তোমাকে একদিনে $1 করে দেয়, কত কামাই হয়েছে তোমার? আমি বললাম $1 মিলিয়ন। দ্যাট ইজ দ্য ট্রিক, মেক আদার্স মিলিয়নিয়ার বিফোর ইউ বিকাম মিলিয়নিয়ার। এই যে কথাটা খুব পছন্দ হয়েছে। তখন আমি চিন্তা করলাম, মিলিয়ন লোক পাই কই? মন্ট্রিয়ালে আমি থাকি কয়েক হাজার লোকের চিনি। তখন আমি বললাম, বাংলাদেশে যাইতে হবে, ওখানে জনসংখ্যা এত বিস্ফোরণ, ওখানে তো মিলিয়ন মিলিয়ন আছে। এই যে শুরু হলো আমার স্বপ্নের জাল বোনা, কেন বাংলাদেশে আসবে। এই ইতিহাস কিন্তু আপনারা অনেকে জানেন না। এরপরের থেকে আমি আসবো চিন্তা নিয়ে, আমার বউ নিয়ে আমি যেতে পারলাম না প্রথম। তারপরে আমার মা মারা গেলেন, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তখন আমি চলে আসলাম। এসে আমার ওয়াইফকে নিয়ে গেলাম কানাডাতে। আমার প্রথম বাচ্চাটা হলো। আমার মাথার থেকে কিন্তু এমএলএমের চিন্তাটা যাচ্ছে না যে বাংলাদেশে একদিন যেতে হবে। শেষ পর্যন্ত মনস্থির করলাম 1998 সালে যে বাংলাদেশে যেতে হবে, এই বিজনেসটা করতে হবে। আমার ওয়াইফ তো এটা একমত না, সে বলে, না, কি দরকার পাগলামি করার, এগুলো করে লাভ কি, আমরা মাত্র সংসার শুরু করেছি, আমরা এখানেই থেকে কিছু করি। আমি তখন অনেকটা রীতিমতো বোকা বানায় তাকে আমি চলে আসছি দেশে, বলছি যে 2 মাসের মধ্যে চলে আসতেছি। এদিক দিয়ে হোসেন সাহেবের সাথে এটা নিয়ে আমার অনেকবার আলোচনা দেন দরবার হলো। উনি আবার নতুন একটা এমএলএম কোম্পানিতে স্টার্ট করছেন, অনেকগুলো উনি করছেন, আমি অল্প কয়েকটা করছি। 3-4টা এমএলএম কোম্পানি ছিলাম, কারণ আমি সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম এমও কর্পোরেশনের সাথে। তো উনি একদিন আমাকে মেসেজ দিলেন যে আমার সাথে একটু দেখা করেন রোববার। আমি গেলাম, কি ভাই, ঘটনা কি? বলে, এই ব্যাপার, আপনি একটু এদের সাথে আলাপ করেন। আলাপ করার পরে আমাকে বলে যে আপনি চিন্তা করেন না, আপনার জয়েন করার টাকা পয়সা দিতে হবে না, আমি দেবো। তো উনি আমাকে সত্যি সত্যি $1600 না কত খরচ করে আমাকে জয়েন করালেন ওনার গ্রুপে। আমি কিন্তু অলরেডি এমওর সাথে তখন অনেক বছর কাজ করি, প্রায় 8-9 বছর। এরপরে আমি শর্ত দিলাম সেই কোম্পানিকে, যে কোম্পানিটাকে আপনারা অনেকে চেনেন পরবর্তীকালে, জিজিএন, গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক, তারা কানাডাতেও ব্যবসা করত। আমি তাদেরকে কন্ডিশন দিয়েছি, তোমাদের কোম্পানি আমি জয়েন করবো এক শর্তে, যদি তোমরা আমাকে হেল্প করো বাংলাদেশে এমএলএম ব্যবসা শুরু করার জন্য। তো প্রথম আমাকে একটু বললো যে হ্যাঁ, আমরা হেল্প করব। পরে বসে আমাকে ওই কোম্পানির কর্ণধার আমাকে বললেন যে তুমি যদি আগামী 3 মাসের মধ্যে 100 লোক জয়েন করাইতে পারো, তাহলে আমি বুঝবো তুমি এমএলএম বুঝো এবং আমরা তোমাকে হেল্প করব। এবং হয়েছেও তাই। তারপরের দিন থেকে আমি ডেইলি ওখানে সেমিনার করি। সেমিনারে কয়জন লোক থাকে? কখনো 1 জন, কখনো 2 জন। এই হলো সেমিনার। খুব সর্বোচ্চ 5 জন আসছে, এরকম ঘটনা খুব কম ছিল। এইভাবে করতে করতে 300-এর উপরে লোক জয়েন করার পরে আমি ভদ্রলোকে ধরলাম যে এইবার বাংলাদেশে যেতে হবে তোমার। বলো, ওইটা তো আমরা কথার কথা বলছি, বাংলাদেশে এসব ব্যবসা হবে না, কারণ বাংলাদেশে টেকনোলজির অভাব আছে, মানুষের শিক্ষা দীক্ষা কম, আর স্পিরিটও কম। এমএলএম একটা স্পিরিচুয়াল ব্যবসা।
আমি বললাম তুমি চিন্তা করো না, আমি এটা শুরু করব। বলো তোমার কাজ কি? আমি বললাম আমি মানুষকে বুঝাবো আর ট্রেনিং দেবো, আর তোমরা এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাবা। যাই হোক, লং স্টোরি শর্ট করে দিই, কারণ না হলে আমাদের অনেক কথা আছে আজকে। আমরা আসলাম, আমি আসলাম প্রথম 98 সালের 25শে ডিসেম্বর। ব্যবসা শুরু হলো জিজিএনের ব্যবসা 99 সালের 19শে ফেব্রুয়ারি। আর প্রথম সেমিনার করলাম ফেব্রুয়ারি মাসের খুব সম্ভবত 25-26 তারিখে সাধারণ বিমার উপরের তলায়। সেখানে বেশি না 20-25 জন লোক আসছে সেমিনার দেখতে, এবং সেমিনার দেখে যারা কয়েকজন গ্রাহক জয়েন করছে তাদের অধিকাংশ কিন্তু পরবর্তীকালে আমার সাথে ডেস্টিনিতে কিন্তু ডাইরেক্টর হয়েছে। তখন তারা ছিল ভিজিটর, জাস্ট দেখছে। তারা বোকা হয়ে গেছে, বলে কি বলে এই লোকটা। তখন মার্কেটিং প্ল্যান দেখেছিলাম উইকলি 42,000 টাকা আয় করা যায়, এটা হজম করতে পারতেছে না অনেকে। আমার সাথে যে ছেলেটা কাজ করতো, নাম নাই বললাম, ও রীতিমতো এসির মধ্যে ঘামাইতেছে, আর বলে আপনি এইভাবে মানুষকে বলেন তো হার্ট ফেল করবে। আমি বললাম কেন? ভাই আমি 8-9 হাজার টাকা মাসে আয় করি, আপনি 42,000 টাকা সপ্তাহে দেখাচ্ছেন। আমি এটা ধাক্কা সামলাতে পারতেছি না। আমি ইংলিশে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি বুঝেন, আমি এটা সামলাইতে পারতেছি না। আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। এবং সেই ব্যবসাতে শুরু করেছি আমরা। একটু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা ছিল প্রাতিষ্ঠানিক মিসআন্ডারস্ট্যান্ডিং ওই কোম্পানির সাথে। পরে আমি আর হোসেন সাহেব ওই কোম্পানি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা আমাদের এই কোম্পানিটার জন্ম দিলাম, ডেস্টিনি 2000 লিমিটেড। আমার এখনো মনে আছে, এই কোম্পানিটা শুরু করার জন্য প্রথম আমি একজন সিনিয়র স্টেট সেক্রেটারি, উনি ওএসডিতে ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। উনি আবার এমএলএম পছন্দ করেন ভালো। ওনাকে বললাম যে আমাকে একটা কোম্পানি করিয়ে দেন। এবং তখন আমাদের অনেক ক্রাইসিস ডিজাস্টার চলতেছে আমার এগেনস্টে। ওই কোম্পানির প্রধান গুন্ডা পান্ডা লাগিয়ে দিয়েছে, মাইরে ফেলবে, এই করবে সে করবে। কেন আমি সেই কোম্পানি ছেড়ে দিলাম। যাই হোক, আমি সেখানে ঘোষণা দিয়ে আসছি, যারা যারা তোমরা আমার সাথে নতুন কোম্পানিতে আসবা তাদের সবাইকে বিনামূল্যে কোনো পণ্য ক্রয় করা লাগবে না, ফ্রি জয়েন করা দেবো এই কোম্পানিতে। এখন কোম্পানির নাম নিয়ে বসছি আমরা। যখন কোম্পানির নাম নিয়ে বসছি, এক একজন এক এক নাম দিচ্ছে। তো সেখানে আমি তখন প্রস্তাব দিলাম যে কোম্পানির নাম হবে ডেস্টিনি 2000। বলে কেন? আমি বললাম যে ডেস্টিনি হচ্ছে ভাগ্য, নিয়তি, আর 2000 সাল এখন, তখন 2000 সাল চলতেছিল। উনি বলে যে ওই ভদ্রলোক, উনি এডিসিও ছিলেন জয়পুরহাটে, উনি বলে যে 2000 কি আমার নাম হয় নাকি? আমি বলছি মানুষ মনে রাখবে যে 2000 কেন দেওয়া হয়েছে, বলবে ডেস্টিনির নাম 2020, 22, 25 না কেন, হঠাৎ করে 2000 কেন? তখন মানুষ মনে রাখবে যে ডেস্টিনি হচ্ছে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলে এটার পক্ষে আপনি আর কোনো যুক্তি দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, ভালো যুক্তি দিতে পারবো, একটা ইসলামিক যুক্তি দেবো আমি। বলে বলেন আপনি। আমি বলছি দেখেন না, অনেক সময় বিদেশে কেউ মদিনা শরীফের থেকে লেখাপড়া করে আসলে নামের শেষে মাদানি লাগায়। আপনি দেখেন নাই যে বসরা নগরীতে হযরত রাবেয়া বসরি জন্ম নেওয়ার পরে ওনার নামের শেষে রাবেয়া বসরি, এরপরে হাসান বসরি, এরকম হইতেই পারে। তাই 2000 এরকম একটা লাস্ট নেম, ফ্যামিলি নেম, আর ডেস্টিনি হলো ফার্স্ট নেম। মানে আমি একরকম জিদ করে, অনেকে রাজি হচ্ছিল না, আমি একরকম জিদ করে বললাম যা নাম এটাই হবে, এটা দিতে হবে। দেওয়ার পরে সবচেয়ে বেশি হেল্প করেছেন যে লোকটা, উনি একজন রিটায়ার্ড মেজর। উনি আমাকে বললেন যে আপনার সফটওয়্যার রেডি আছে? আমি বললাম না, নাই। বলে আপনি কি সফটওয়্যার কিনবেন না তৈরি করবেন? আমি বললাম কেনা যায় না, এগুলো পাওয়া যায় না। আমি জানতামও না এগুলো পাওয়া যায়। আমি বলছি তৈরি করতে হবে। বলে তাহলে ঠিক আছে, আমি আপনাকে 3-4টা জুয়েল ছেলে দেবো যারা বুয়েটে স্ট্যান্ড করেছে, কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, এরকম এনে দেবো। ওরা আপনাকে শুনে শুনে আপনাকে সফটওয়্যার বানায় দেবে। যে কথা সেই কাজ। সেদিনই সন্ধ্যার সময় 4টা ছেলের উনি নিয়ে আসলেন, এনে এটা মহাখালী ডিউএইচএসে ওই ভদ্রলোকের অফিসে। তো অফিসে অনেকে আমাদেরকে ঘুরে ঘাড়ে চা খাওয়াচ্ছে। সেখানে এক ভদ্রলোক, তাকেও ডাইরেক্টর করছে, যিনি আমাদেরকে আপ্যায়ন করছে, মানে যাকে সামনে পাচ্ছি তারা ডাইরেক্টর করতেছে। আরেকজন আমার সাথে দেখা করতে আসছে, তারেক নামে, সে মারা গেছে এখন। তারেকের বললাম তুমিও ডাইরেক্টর হও, তখন তারেক তার অফিসটা ব্যবহার করতে দিচ্ছে। মানে আমরা আসলে ডেস্টিনি যখন শুরু করেছি, সত্য কথা বলি, আমাদের সবার পকেট খালি। তো আপনি বলবেন তাহলে কোম্পানি কি করে হইল? আমি মনে করি কি জানেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা অনেকে দেখছি কথায় কথায় একটা কথা বলে ফেলেন। এই যে এখন যেমন আমরা একটা
রিয়েল এস্টেট কোম্পানি শুরু করেছি, এখানে ফ্ল্যাটে বুকিং দেওয়া নিয়ে অনেকে বলে কি কিস্তি দিব কোত্থেকে। আমি বলছি যে আপনার ইচ্ছা থাকলে হয়ে যাবে। আসলে তাই, যদি কেউ ইচ্ছা করে টাকা আটকায় না তাহলে। যাই হোক, আমি প্রথম জোগাড় করতে পেরেছি মাত্র 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে ডেস্টিনি যাত্রা শুরু। এরপরে আমি অন্যান্য পরিচালকদেরকে অফার দিলাম যে 1 লাখ টাকা করে দেন, আমরা একটা কোম্পানি করব 12 জনে মিলে। বইতে 12,000 শেয়ারে 12 লাখ টাকা শেয়ার। টাকা সব উঠে নাই, কারণ আমরা সবাই, আমি দিতে পারি নাই, আরও অনেকে দিতে পারে নাই। আমরা 7,65,000 টাকা দিয়ে শুরু করেছিলাম ডেস্টিনি যাত্রা। জানি না কোন দিকে যাব, কিন্তু প্রচণ্ড একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আর পরিকল্পনা ছিল। ওই যে বলেছি, জানেন যেই কৌশল আপনাদেরকে আমি শিখাইতাম, একই কৌশল আমি কিন্তু আমার ক্ষেত্রে ব্যবহার করেছি। বলি কৌশলগুলো কি ছিল? 5টা স্টেপ। কোনো কিছু করার জন্য 5টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউ, ইউ ক্যান ডু ইট। দ্বিতীয় স্টেপ ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম, আপনার স্বপ্ন থাকতে হবে। আর থার্ড ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। আমার এখানেও কিন্তু তিনটাই অ্যাপ্লাই করেছি। বিশ্বাস ছিল, স্বপ্ন দেখতাম, প্ল্যানও করেছি। এবং এই সফটওয়্যার তৈরি করার আগে ওই 4 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আমি মার্কেটিং প্ল্যানটা একবার না কয়েকবার দেখাইছি। দেখানোর পরে তারা বলছে এটা আমরা তৈরি করে দেবো, আপনাকে 3 সপ্তাহ লাগবে। আমি একটু অবাক হয়েছি, 3 সপ্তাহে এত বড় একটা সফটওয়্যার তৈরি করবে? আচ্ছা করো। তো জিজ্ঞেস করলাম কত লাগবে? বলে 20-25 হাজার টাকা দিয়েন শুরুতে, আর পরে কত লাগবে জানি না। টাকার কথা শুনে অবাক হয়ে গেল। 20-25 হাজার টাকা সফটওয়্যার, আচ্ছা করুক, দেখা যাক না। আসলে তারা তৈরি করেছিল কিন্তু অসম্পূর্ণ, যেটা দিয়ে কাজ করার মতো না। পরে আরো পয়সা খরচ করে এটাকে সম্পূর্ণ করা হয়েছে। এই ডেস্টিনি যখন শুরু করি, এই শুরুর দিকে কয়েকজন পরিচালক হঠাৎ করে বলল কি যে টাকা ফেরত দেন, আমি এই কোম্পানি করবো না, কারণ কোনো কিছু দেখতেছে না আসলে। তখন তাদেরকে একটা স্বপ্ন দেখাইছিলাম, যে আমার কাজ হচ্ছে বললাম না বিশ্বাস করা, স্বপ্ন দেখানো, এরপরে পরিকল্পনা। একটা বোর্ড মিটিং করেছিলাম, আমার মনে হয় সেটা 2য় বা 3য় বোর্ড মিটিং হবে, প্রথমটা আমি ঠিকমতো মনে নাই। ওই বোর্ড মিটিংয়ে আমি বলেছিলাম, যারা আপনারা আজকে 1 লক্ষ টাকা দিয়ে এখানে শেয়ার হোল্ডার হয়েছেন, আমার সাথে 10 বছর থাকেন। 10 বছর পরে প্রত্যেকে এক একজনে 1 কোটি টাকা নিয়ে বাড়িতে যাবেন। তো আমার এই কথা শুনে একজন পরিচালক আমাকে তাচ্ছিল্য করে বলে যে আপনি কি জানেন আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে IBA থেকে মাস্টার্স করা। আপনি সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবেন না। আমি বললাম কেন? বলে যে কোনো গাণিতিক হিসাবে এই 1 লাখ টাকা সর্বোচ্চ 10 লাখ টাকার উপরে যাইতে পারবে না। 4 লাখ টাকা হচ্ছে ব্যাংকে রাখলে 4 লাখ টাকা হবে 10 বছরে। আর যদি আপনি যাই করেন 10 লাখ টাকার উপরে যাওয়া একেবারে কঠিন। এই যে আপনি সবাইকে বোকা বানাচ্ছেন যে 1 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা নিয়ে 10 বছর পরে যাব, এই কথাগুলো আর বললেন। আমি আর তার সাথে তর্ক করি নেই। শুধু হোসেন সাহেব বলছিল যে আমি রফিকুল আমিনের বক্তব্য বিশ্বাস করি, কারণ আমি তার কানাডা থেকে চিনি। সে যেভাবেই বলুক এইটা সে করে ছাড়বে, এটা আমি বিশ্বাস করি। আর একজন লোক বিশ্বাস করে নাই। তখন আমার কাছে বোর্ড মিটিং এর পরে বললো যে এক কাজ করেন, আপনি আমার কোটিপতি বানানোর দরকার নাই, আপনি 20,000 টাকা রেখে দেন, 80,000 টাকা আমার ফেরত দেন। আমি বললাম কেন? বলে আমি জাপান চলে যাব। আমি সেই জাপান 10 বছর থাকলে কত আয় করবেন একটা হিসাব দিল যে কোটি টাকা কামাবে। তো আমি বলছি আপনি তো এখান থেকে কোটি টাকা নেবেন, আরো বেশি নিতে পারবেন, যান না। বলেন আমার টাকা দেন, আমি আপনার টাকা আমি মেরে খেয়ে দিচ্ছি, জান দেব না। এইভাবে তাকে বিদায় করে দিছি। সেই ব্যক্তি কিন্তু 10 বছর পরে 11 বছরে আর কি, 1 বছর বেশি লাগছে, 11 বছর পরে আমাদের যখন ডিজাস্টার আসছে, সেই ডিজাস্টারে যখন আমরা জেলে গেলাম, আমাদের যখন রিমান্ড চলতেছে, আমি জানতাম না, আমাকে সেই বাদী পক্ষ যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তারা একদিন আমাকে তাচ্ছল্য করে বলতেছে যে আপনাদের দুইজনের ইনকাম এত কম কেন, হোসেন আর আপনার? আমি বললাম কেন? বলে আপনাদের সাথে যারা ব্যবসা করে এরা তো 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং আমি পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে ভদ্রলোক বলছে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা আয় করা 10 বছরে হিউম্যানলি সম্ভব না, উনি মোটামুটি 287 কোটি টাকা কামাইছেন। যেহেতু উনি 1 কোটিও বিশ্বাস করেন না, অবশ্য উনি ডিভিডেন্ড হিসেবে এত টাকা আয় করেন না, উনি একটা প্রোডাক্ট সাপ্লাই দিতেন, সেখান থেকে আয় করছেন। তো করছে তো, এই ব্যবসার কারণেই তো করছে নাকি? আচ্ছা,
এখন এই কথাটা কেন বললাম জানেন? এই ইতিহাসগুলো আপনারা জানেন না, এগুলো জানা থাকা আপনাদের দরকার।